আসসালামু আলাইকুম। আপনারা যারা অফিসিয়াল গেমিং ল্যাপটপের মার্কেট সম্পর্কে টুকটাক আইডিয়া রাখেন বাংলাদেশে, তারা হয়তো জানেন এই মার্কেটের কতটা হরিবল অবস্থা। ট্যাক্স অ্যান্ড স্টাফের কারণে ল্যাপটপের দাম কিন্তু বেড়ে একেবারে আকাশচুম্বী বলতে পারেন এখন। তো মোটামুটি স্পেক্সের একটা ল্যাপটপ কিনতে গেলে কিন্তু আপনাকে প্রায় অনেক টাকা খরচ করতে হয় এবং আমাদের ভিডিওর নিচেও আপনারা অনেকেই কমেন্ট করেন যে এসুসের যে ল্যাপটপগুলো আমরা মোস্টলি রিভিউ করে থাকি স্পেশালি গেমিং সেক্টরে, সেগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়। বাট আজকে আমাদের স্টুডিওতে এসুসের যে ল্যাপটপটা রয়েছে এটা এসুসের টাফ সিরিজের একটা গেমিং ল্যাপটপ উইচ ইজ A15 এবং এই ল্যাপটপটির প্রাইস কিন্তু অফিসিয়াল মার্কেট বিবেচনায় বর্তমানে যে সিনারিও সেটাতে বেশ খানিকটা রিজনেবল বলতে পারেন আপনারা। তো অফিসিয়ালি 1,06,000 টাকার এই ল্যাপটপটিতে আপনারা কেমন স্পেক্স পাচ্ছেন বা ওভারঅল পারফরমেন্স আমাদেরকে কেমন দিয়েছে সেগুলো নিয়ে একটা বিস্তারিত আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। অলরাইট, তো শুরুতেই আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড নিয়ে একটু কথা বলি। তো এসুসের এই টাফ A15 ল্যাপটপটাতে আপনারা কিন্তু মোটামুটি প্লাস্টিক মেড একটা ডিজাইন পাচ্ছেন, বাট এটার যে আউটার শেল এটা দেখে কিন্তু আপনার কাছে কিছুটা দূর থেকে মনে হবে মেটাল ফিনিশ, বিকজ এটাতে আপনারা একটা গান মেটাল টাইপের কালার পাচ্ছেন, যেটা মানে দূর থেকে দেখলে আসলে হাতে টাচ করার আগ পর্যন্ত আপনার কাছে কিন্তু ইজিলি ফিল হবে যে এটা একটা মেটাল ফিনিশের ল্যাপটপ। আর তাছাড়া এখানে যেই টাফের লোগো আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি ওভারঅল ডিজাইন এটাতে খুব বেশি ওভারডু করা হয়েছে গেমিংয়ের যে ভাইব সেটাকে এমন না, এটা যে বেশ সাটেল একটা লুক রয়েছে। সো আপনারা যদি অনেক বেশি RGB বা অনেক বেশি গেমারি লুক পপ আপ হচ্ছে এরকম কোনো ফিল না চান, সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই সাটেল একটা লুক দিচ্ছে এবং এটা আপনি প্রেফার করবেন। তাছাড়া এই ল্যাপটপের যে লিড সেটা এক হাতে ইজিলি ওপেন করা যাচ্ছিল, যেহেতু এটা একটা গেমিং ল্যাপটপ, সো এটার ডেফিনেটলি নিচের অংশের ভারটা একটু বেশি। আর বিল্ড কোয়ালিটিতে যেটা বললাম যে এটা প্লাস্টিক মেড, বাট এখানে কিন্তু আপনারা জানেন এসুস কখনোই কোয়ালিটিতে অ্যাটলিস্ট কম্প্রোমাইজ করে না। তো এটার যে টাফনেস সেটা হচ্ছে মিলিটারি স্ট্যান্ডার্ড 810H। সো এটাতে আপনারা খুব বেশি ক্র্যাকিং বা আদার কোনো ইস্যুস একেবারেই ফিল করবেন না। এবং এটা আমার কাছে ইউজ করে যেটা মনে হয়েছে যে এটা বেশ স্টাডি ফিলিং এবং আপনারা যে কোনো সিনারিওতে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন উইদাউট এনি হেজিটেশন। আর এই ল্যাপটপটার আইও পোর্টস নিয়ে যদি বলি, এটার ডান দিকে আপনারা শুধুমাত্র একটা ফুল সাইজ USB পোর্ট পাচ্ছেন এবং এটাতে আপনারা চাইলে পেরিফেরালস অ্যাটাচ করতে পারবেন, বাট এই পোর্শনে আপনারা তেমন কিছুই পাচ্ছেন না এবং এটা একটা গুড থিং আমার কাছে মনে হয়, স্পেশালি ফর আ গেমিং ল্যাপটপ, বিকজ আপনারা যদি এখানে অর্থাৎ এই পোর্শনে খুব বেশি পেরিফেরালস অ্যাটাচ করেন তখন কিন্তু আপনারা গেমিং করার সময় মাউস একটু ঝামেলায় পড়বে, কারণ হাত মুভ করতে গেলে অনেক সময় এটাতে টাচ লেগে কানেকশন লুজ হতে পারে বা আদার অনেক ইস্যু হতে পারে। সো ইটস নট আ বিগ ডিল। তবে এখানে কিন্তু ভেন্টিলেশন রয়েছে। আর লেফট সাইডে আমরা মোস্টলি এর যে আইও পোর্টসগুলো রয়েছে সেগুলো পাবো, যেখানে আমরা একটা DC পোর্ট পাচ্ছি যেটা দিয়ে আমরা বেসিক্যালি 150 ওয়াটের যে পাওয়ার ইনপুট সেটা আমরা দিব। তাছাড়া এখানে একটা ফুল সাইজ ইথারনেট পোর্ট রয়েছে, HDMI পোর্ট রয়েছে, থাকছে দুটো ফুল সাইজ USB পোর্ট এবং একটা USB-C পোর্ট আর একটা মাল্টি পোর্ট। সো আইও পোর্টসগুলো আমার মনে হয় একটা গেমারের জন্য এনাফ। তার গেমিংয়ের যে পেরিফেরালসগুলো রয়েছে বা স্ট্রিমিংয়ের যে অ্যাক্সেসরিজ সেগুলো অ্যাটাচ করতে পারবে ইজিলি। আর হ্যাঁ, এর পাওয়ার বাটনটা আপনারা পাচ্ছেন কিবোর্ডের ঠিক ওপরে, এখানে একটা LED ইন্ডিকেটরও রয়েছে। আর কিবোর্ডের কথা যদি বলি, এই ল্যাপটপটাতে আপনারা একটা মোটামুটি ফুল সাইজ কিবোর্ড পাচ্ছেন ইনক্লুডিং নাম্বার রো, বাট এটা একটু শ্রিঙ্ক করা হয়েছে যেহেতু 16 ইঞ্চের ল্যাপটপ। তবে আমার কাছে যেটা ভালো লেগেছে তা হলো এর অ্যারো কিগুলো। এটা কিন্তু একেবারে টিপিক্যাল যে কিবোর্ড আমরা ইউজ করে থাকি সাধারণত ডেস্কটপে সেটার মতোই একটা লেআউট দেওয়া হয়েছে, যদিও সাইজটা একটু ছোট। এছাড়া এখানে আপনারা RGB পাচ্ছেন, বাট সিঙ্গেল কালার, অর্থাৎ অ্যাট এ টাইম একটা কালারই জ্বলছে এবং আর্মোরি ক্রেট থেকে আপনারা এটা কাস্টমাইজ করে বিভিন্ন মোড চেঞ্জ করতে পারবেন। তাছাড়া টিপিক্যাল এসুসের মতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন WASD বাটনটা একেবারে ট্রান্সপারেন্ট এবং এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তাদের যে গেমারি ফন্ট রয়েছে এসুসের সেটাই তারা এখানে ব্যবহার করেছে। এছাড়া স্পেস বারে আমরা টিপিক্যাল এসুসের মতোই একটা ডিফারেন্ট ডিজাইন দেখতে পাচ্ছি, যেটা আপনাকে কিন্তু এরগোনমিক্যালিও কিছুটা হেল্প করবে এটা প্রেস করতে যখন আপনি গেম খেলছেন। তবে এত বিশাল সাইজের একটা ল্যাপটপে এর যেই টাচ প্যাড সেটা কিন্তু সাইজে একটু ছোটোই মনে হয়েছে আমার কাছে। আর এখানে আপনারা দুটো ডেডিকেটেড সুইচ পাচ্ছেন, বাট ইট ওয়ার্কস অ্যান্ড ইট ওয়ার্কস রিয়েলি ওয়েল। এখানে আপনারা যে সার্ফেস পাচ্ছেন সেটা গ্লাস সার্ফেসের মতোই মনে হয়েছে আমার কাছে এবং এটা খুবই প্রিসাইজ। সো এটা নিয়ে মেজর কোনো কমপ্লেন নেই, বাট আর একটু বড় হলে ভালো হতো। অ্যান্ড ডিসপ্লে, একটা গেমিং ল্যাপটপের জন্য কিন্তু ডিসপ্লে অনেকটা মেক অর ব্রেকের মতো ব্যাপার। তো এতে আপনারা 144 হার্টজের 1080p রেজলিউশনের একটা ডিসপ্লে পাচ্ছেন, যেটা 16:9 অ্যাসপেক্ট রেশিওর এবং গেমাররা কিন্তু এই অ্যাসপেক্ট রেশিও বেশি প্রেফার করবে অফকোর্স। এবং এটা একটা IPS প্যানেল, সো এটাতে কন্ট্রাস্টের কিছুটা ল্যাকিংস আপনারা দেখতে পাবেন, স্পেশালি আপনারা যদি অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত থাকেন বা ক্রিয়েটিভ ওয়ার্কফ্লোতে আপনারা থেকে থাকেন। বাট এটা ডেল্টাই কিন্তু 2 এর কাছাকাছি, সো আপনারা এটাতে ইজিলি অ্যাকুরেট কালার পাবেন, এটা নিয়ে সন্দেহ নেই। বাট ডিসপ্লেটা খালি চোখে দেখলে একটু ওয়াশড আউট লাগে, স্পেশালি এসুসের যে হাই এন্ড ল্যাপটপগুলোতে আমরা OLED দেখে অভ্যস্ত হয়ে গেছি, তাদের জন্য এটা হজম করা একটু কষ্টসাধ্য। বাট এটা গেমিংয়ের জন্য আমার মনে হয় মোর দেন এনাফ, স্পেশালি আপনার 144 হার্টজের যে রিফ্রেশ রেট এটা আপনাকে গেমিংয়ে অবশ্যই একটা বেটার এক্সপিরিয়েন্স দেবে। আর এর উপরে আপনারা একটা ওয়েব ক্যামও পাচ্ছেন, যেটা দিয়ে
টুকটাক ভিডিও কলের কাজ সেরে ফেলতে পারবেন। হ্যান্ড টকিং অ্যাবাউট দ্য গেমিং, এই ল্যাপটপটাকে পাওয়ার করছে AMD Ryzen 5 7535HS, যেটা একটা অক্টাকোর CPU আপ টু 3.3 GHz, আর এতে আপনারা ডেডিকেটেড RTX 2050 মোবাইল GPU পাচ্ছেন, যেটা 4 GB। সো বুঝতেই পারছেন এটা কিন্তু মোটামুটি আপনাকে 1080p গেমিংয়ে বেশ ভালো পারফরমেন্স ডেলিভার করবে। তো এটা আমরা একটু পরেই দেখব। তার আগে কয়েকটা ব্যাপার বলে দেই। এটাতে আপনারা যে র্যাম পাচ্ছেন সেটা DDR5 এর আপ টু 4800 MHz, এবং এতে Gen 4 এর একটা SSD রয়েছে যেটা 512 GB। বাট এখানে গুড নিউজ হলো আপনারা কিন্তু দুটোই আপগ্রেড করতে পারবেন, অর্থাৎ এক্সট্রা দুটো স্লট কিন্তু আপনারা এই ল্যাপটপে পেয়ে যাবেন, যেখানে SSDর জন্য আলাদা একটা স্লট রয়েছে এবং এর যে র্যাম সেটাকেও আপনারা চাইলে আপগ্রেড করতে পারবেন। অ্যান্ড দিস ইজ সামথিং আই উড হাইলি রিকমেন্ড, যে আপনারা মোটামুটি এখন প্রত্যেকটা গেমেই দেখতে পাবেন যে 16 GB অনেক গেমে রয়েছে যেগুলো আসলে 16 GB ছাড়া চলেই না, যেমন সম্প্রতি রিলিজ হওয়া অ্যালান ওয়েক 2। তো এই টাইপের গেম সামনে আসতে থাকবে এবং র্যামের যেই রিকোয়ারমেন্ট সেটাও বাড়তে থাকবে। সো আপনারা চাইলে কেনার সময় এতে আরও অ্যাডিশনাল 8 GB র্যাম লাগিয়ে ফেলতে পারেন, সেটা আপনাকে অনেকটাই ফিউচার প্রুফ করবে। ওকে, তো এবার যদি আমরা একটু পারফরমেন্সে আসি, আমরা সিনেবেঞ্চ R23 রান করেছিলাম এটাতে। এটা টেম্পারেচার কতটুকু হিট করে সেটা দেখার জন্য, এবং যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 95 ডিগ্রি হিট করেছে বেশ কয়েকটা জায়গাতে, এবং এটাতে কনসিস্টেন্ট পারফরমেন্সই ছিল। আমি যতটুকু দেখেছি ক্লক স্পিড খুব বেশি আপ ডাউন করে না, বাট যখন একেবারে থ্রেশহোল্ড হিট করে তখন কিছুটা কমে যায়, এবং মাল্টিকোর স্কোরটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর রিয়েল লাইফ পারফরমেন্সের জন্য আমরা এতে বেশ কয়েকটা গেম ট্রাই করেছি, যেমন সম্প্রতি পিসিতে রিলিজ হওয়া গোস্ট অফ সুশিমা, যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট গেম বলতে পারেন স্টোরি লাইনের ভিত্তিতে। ইভেন গ্রাফিক্সও অসাধারণ, এবং সব থেকে মজার ব্যাপার যেটা লেগেছে যে এই গেমটা কিন্তু উইন্ডোজে আসার পর মানে ভেরি ফিউ অফ দ্য গেমস যেটা পিসিতে পোর্ট হয়েছে, এবং এটা অপটিমাইজেশন বেশ ভালো। তো এতে আমরা ডিফল্ট যে সেটিং সেটাতে খেলছিলাম, এবং এটাতে কিন্তু বেশ ভালো পারফরমেন্স আমরা পেয়েছি। হ্যাজ ইউ ক্যান সি ইজিলি 55 to 60 FPS হিট করতে পারছিল। বাট আপনি যদি হাই প্রিসেটে খেলেন সেই ক্ষেত্রে গেমটা 48 FPS এর মতো আপনাকে ডেলিভার করবে, স্পেশালি আমি যেই ম্যাপে রয়েছে সেই জায়গাতে। আর হোরাইজন ফরবিডেন ওয়েস্টের যে মিডিয়াম সেটিং সেটাতে আমরা 25 FPS এর মতো অ্যাভারেজ পাচ্ছিলাম, যেটা খুব বেশি প্লেয়েবল এক্সপিরিয়েন্স দিয়েছে বলা যাবে না। আর এই গেমটাতে আমি সাজেস্ট করবো আপনারা যারা গেমটা খেলবেন ল্যাপটপে বা ডেস্কটপে যেখানেই খেলেন, এটাতে অবশ্যই মোশন ব্লারটা অফ করে নেবেন, নাহলে চোখে বেশ উইয়ার্ড একটা ফিল হয়। তো মোশন ব্লার অফ করে আমি এটাতে প্লেবল এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম, বাট আপনাকে মোটামুটি একটা প্লেবল এক্সপিরিয়েন্স পেতে হলে গ্রাফিক্স কিছুটা টোন ডাউন করে খেলতে হবে, এবং লো প্রিসেটে আমরা মোটামুটি 62 to 63 FPS পাচ্ছিলাম অন অ্যাভারেজ, যেটা মোর দেন প্লেবল এক্সপিরিয়েন্স বলা যায়। এবং বেশ সারপ্রাইজিংলি এটা কিন্তু লো সেটিংসেও দেখতে যে খুব বেশি বাজে লাগে এমন না, এটা খুবই চমৎকার দেখতে একটা গেম, এবং আপনারা অবশ্যই এনজয় করবেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, এর প্রত্যেকটাতেই কিন্তু আমরা ডিফল্টে DLSS অন করে খেলেছি, যেহেতু এটা একটা মোবাইল চিপসেট। অর্থাৎ এই ল্যাপটপটাতে থাকা যে RTX 2050 এটা একটা মোবাইল GPU, যেটা 4 GB VRAM নিয়ে আসে। তো এটাতে আসলে DLSS ছাড়া আপনি খুব বেশি ভালো পারফরমেন্স এক্সপেক্ট করাটাও কিছুটা বোকামি, বা DLSS এর যে কোয়ালিটিতে খুব বেশি ডিফারেন্স হয় স্পেশালি 1080p-তে, এটা কিন্তু বলা মুশকিল। হ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা যারা FPS গেমার রয়েছেন, অর্থাৎ ভ্যালোরেন্ট বা CSGO-র মতো গেমগুলো আপনারা ল্যাপটপ খেলতে যাচ্ছেন, তাদের জন্য আমরা ভ্যালোরেন্ট খেলেছি এটাতে, এবং কম্পিটিটিভ যেই সেটিং, অর্থাৎ আমি নর্মালি একটু গ্রাফিক্স কিছুটা লো করে খেলি, তো এই সেটিংসে এটা ইজিলি আমাকে 220+ FPS দিচ্ছিল, যেটা আমি বলবো মোর দেন প্লেবল এক্সপিরিয়েন্স, এবং আপনি চাইলে এটা থেকে স্ট্রিমিংও করতে পারবেন। সো FPS-এর জন্য এটা কোনো রকম ইস্যু আমাকে দেয়নি। আর এটার যে ডিসপ্লে, এটাতে আমি রিফ্রেশ রেটেও বেশ চমৎকার এক্সপিরিয়েন্স পেয়েছি, এবং এটাতে গোস্টিং বা আদার কোনো ইস্যু খুব ফাস্ট মুভমেন্টে কিন্তু অত বেশি দেখা যায় না। যদি আমাদের কাছে স্পাইডার ক্যাম নেই, সো আমরা এর যে কালার অ্যাকিউরেসি বা লেটেন্সি টেস্ট এগুলো করতে পারছি না, তবে আমি খালি চোখে যতটুকু দেখেছি এবং আমার এক্সপিরিয়েন্সে যেটা মনে হয়েছে, এটা মোর দেন প্লেবল এক্সপিরিয়েন্স ছিল। সো গেমাররা এটা থেকে ডিসেন্ট এনাফ পারফরমেন্স এক্সপেক্ট করতেই পারেন, ইভেন আপনি যদি মার্কেট কম্পিটিটরের সাথেও কম্পেয়ার করেন। আর আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা গেমিংয়ের পাশাপাশি টুকটাক হয়তো ক্রিয়েটিভ কাজও করে থাকেন, যেমন ভিডিও এডিটিং বা ফটো এডিটিং। তো এতে আমরা দ্য ভিঞ্চিতে ট্রাই করেছিলাম একটা প্রজেক্ট, যেটা 4K প্রজেক্ট ছিল। সো এটাতে আমরা প্লেব্যাক থেকে শুরু করে কালার গ্রেডিং সব কিছুই করতে পেরেছি স্মুথলি, যদিও কিছু জায়গাতে স্টার্টার হয়, স্পেশালি যখন আপনি মাল্টি লেয়ারে 4K এডিট করতে যাবেন তখন কিছুটা স্টার্টার দেখতে পাবেন, এবং সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্লেব্যাকের যে কোয়ালিটি সেটাকে কিছুটা লো করে দিলে মোটামুটি এডিটিং করে নিতে পারবেন। আর 1080p এডিটিংয়ের জন্য তো এটা একটা চমৎকার ল্যাপটপ। সো 1,06,000 টাকা অফিসিয়াল প্রাইস রেঞ্জে আমার মনে হয় এটা অবশ্যই পারফরমেন্স সেক্টরে অ্যাটলিস্ট আমাকে স্যাটিসফাই করেছে, এবং এটা যে ফুল লোডে খুব বেশি নয়েজ ক্রিয়েট করে এমনও না, এতে আপনারা ওয়েল ভেন্টিলেশনও পাচ্ছেন, এবং এটার যে এক্সস্ট ফ্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার থেকে অনেকটাই দূরে, অর্থাৎ খুব বেশি ফিল করবেন না আপনি ল্যাপটপটা ইউজ করার সময়। বাট অ্যাজ অলওয়েজ কিছুটা সাজেশন
থাকবে আপনাকে অবশ্যই হার্ড সার্ফেসে রেখে ইউজ করতে, যাতে করে এটার যে লোয়ার এন্ডে আপনারা ইনটেকগুলো দেখতে পাচ্ছেন এই ইনটেকে যাতে করে ইজিলি বাতাসটা পাস হয়। এবং এখানে একটা হানিকম স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, যেটা অনেকটা ডিজাইনের জন্যই করা হয়েছে বলা যায়। আর এই শেলের ভিতরে আপনারা ব্যাটারি পাচ্ছেন 48 ওয়াট আওয়ারের, যেটা আমার কাছে স্পেক্স ওয়াইজে কিছুটা কম বলে মনে হয়েছে, স্পেশালি এই ধরনের থিক একটা ল্যাপটপে। এখানে অবশ্যই আরও বেটার সাইজের যে ব্যাটারি সেটা হাউস করা যেত, বাট আই ডোন্ট নো তারা কেন এটা করেনি। সো এতে আপনারা অ্যারাউন্ড 4 to 5 আওয়ার্সের মতো ইউসেজ এক্সপেক্ট করতে পারেন নর্মাল ইউসেজে, অর্থাৎ আপনি যদি টিপিক্যাল জাস্ট ব্রাউজিং করেন, মিডিয়া কনজিউম করেন সেই ক্ষেত্রে। বাট আপনি যদি ফুল থ্রটলে গেম খেলেন এবং কোনো পাওয়ার প্লাগ না করে, সেই ক্ষেত্রে এটা কিন্তু 1 আওয়ার হিট করতেও কিছুটা কষ্ট হয়ে যাবে। তো সাজেশন অবশ্যই থাকবে আপনার সাথে আসা যে 150 ওয়াটের চার্জিং ব্রিক, সেটা দিয়েই এটা ব্যবহার করবেন, তাতে করে আপনার কিন্তু পারফরমেন্সও বেটার পাবেন এবং আপনার গেমিং এক্সপিরিয়েন্স কিছুটা স্মুথ হবে। সো সব মিলিয়ে যদি সাম আপ করি, তাহলে এসুসের এই টাফ A15 ল্যাপটপটা কিন্তু মার্কেট কম্পিটিশন কম্পেয়ার করলে বেশ ভালো একটা পজিশনে রয়েছে এবং ইজিলি রিকমেন্ড করাই যায়। তারপরও কিনবেন কিনা সেই ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো গাইজ, এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।